আজকে আমরা আলোচনা করব ক্যালোরিমিতি সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নিই যে ক্যালোরিমিতিটা কি। ক্যালোরিমিতি হলো এটা আসলে তাপ পরিমাপ করার জন্য আমরা তাপের ইতিপূর্বে যে একক ব্যবহার করতাম সেটা হলো ক্যালোরি একক। আসলে ক্যালোরি থেকে কথাটা আসছে যে তাপ পরিমাপের জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম হলো ক্যালোরিমিটার। তো ক্যালোরিমিটার থেকে আসছে ক্যালোরিমিতি। তো ক্যালোরিমিতির সংজ্ঞাটা হচ্ছে এরকম, পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তো সেটাকে বলা হয় হলো ক্যালোরিমিতি। তো ক্যালোরিমিতির আলোচনাতে যাওয়ার আগে আমরা কয়েকটা সংজ্ঞা জেনে নেব তাপের যেগুলো আমাদের ক্যালোরিমিতির অঙ্কগুলো করার জন্য খুবই দরকার হবে। নাম্বার 1, আপেক্ষিক তাপ। যেহেতু এইগুলো আমাদের অনেক ছোটবেলার পড়াশোনা, বাট তারপরেও ভুলে যেতে পারো অনেকে এই সময় এসে, তাই আমি একবার করে সংজ্ঞাগুলো বলে মনে করে দিচ্ছি। আপেক্ষিক তাপের সংজ্ঞাটা হলো যে এক একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক একক পরিমাণ হ্রাস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের দরকার হয় তাকে বলা হয় হলো আপেক্ষিক তাপ। এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিই যে এম ভরের কোনো একটি বস্তু, পড়ে গেছে অনেকে হয়তো বা মনের ভিতরে চলে এসছে, ভাইয়া ঝুলন্ত বোর্ড নিয়ে ক্লাস করছেন। আজকে ঝুলন্ত বোর্ড নিয়ে ক্লাস করা ছাড়া কোনো পথই ছিল না। রান্নাঘরের পাশে, বেডরুমের পাশে, ওই যে ইয়ার সাথে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ওই কোনো রকম পর্দা টাঙানোর যেই ক্লিপ আছে সেই ক্লিপের সাথে কোনো রকম বেঁধে নিয়ে ক্লাস নিচ্ছি। এনিওয়ে, কারণ বোর্ডটা এখন পর্যন্ত সেট করা হয়নি। এনিওয়ে, তো হচ্ছে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই যে এম ভরের একটা আমরা বস্তু নিই। এম ভরের বস্তুর তাপমাত্রা ধরি টি ডিগ্রি হ্রাস বৃদ্ধি করতে তাপের প্রয়োজন কি পরিমাণ। এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা টি ডিগ্রি হ্রাস বৃদ্ধি করতে তাপের প্রয়োজন কি পরিমাণ। অতএব এক একক ভরের তাপমাত্রা এক একক ডিগ্রি হ্রাস বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হবে ঐকিক অনুসারে এম এসে ভাগ হয়ে যাবে টি এসে ভাগ হয়ে যাবে। তো আমরা এটাকে ডেল টি বলি, যেহেতু তাপমাত্রা হ্রাস বৃদ্ধি বলছি, টি ডিগ্রি হ্রাস বৃদ্ধির পরিমাণ, বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ ডেল টি দ্বারা প্রকাশ করা হয়। তো ডেল টি বা ডেল থেটা দ্বারা প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই, অ্যাজ এ উইশ। তুমি যদি মনে করো তুমি ডেল থেটা দ্বারা প্রকাশ করো তাহলে সংজ্ঞা অনুসারে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক একক পরিমাণ হ্রাস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলা হয় হলো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো এস ইকুয়াল টু আমরা ফর্মুলা কি পেলাম, কিউ বাই এম ডেল টি। বা এই জায়গা থেকে আমরা ফর্মুলাটাকে নিয়ে আসতে পারি, তাহলে তাপ নির্ণয় করার ফর্মুলা কি, এম ইন্টু এস ডেল টি, বা আমরা যদি ডেল থেটা দ্বারা প্রকাশ করতাম তাহলে তো এম এস ডেল থিটা, যে সূত্রটা সবার মুখে মুখে তোমাদের মনে আছে এই ফর্মুলাটা। আশা করি বিষয়টা ভালো করে বুঝছো যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা বা ডেল টি। এবার আমরা আরেকটা সংজ্ঞা চাই, আপেক্ষিক তাপের সাথে রিলেশন রয়েছে যে সংজ্ঞাটা, সেটা হলো তাপ ধারণ ক্ষমতা বা তাপ গ্রহিতা বা তাপ ধারকত্ব, যেটাই বলুন কেন, এটা সংজ্ঞাটা কি। এই সংজ্ঞাটা খুব সহজ, কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি হ্রাস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় তাপগ্রহিতা। তো আমি আগে ফর্মুলা দেখাতে যাচ্ছি না, সরাসরি লিখে দিচ্ছি। তাপগ্রহিতার সূত্র হলো জাস্ট এনএস। তাপগ্রহিতার সূত্র হলো জাস্ট এনএস, ভর ইনটু আপেক্ষিক তাপ। এটা হলো তাপগ্রহিতা ফর্মুলা। সরি, এখানে কিউ না, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আমি ভুল বললাম, থার্মাল ক্যাপাসিটি। এখন আসলে আমরা জানবো যে পানি সম কি, ওয়াটার ইকুইভ্যালেন্টটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আসলে তাপগ্রহিতা আর ওয়াটার ইকুইভ্যালেন্ট বা
পানির সমতা ফর্মুলা অনুসারে একই, কিন্তু সংজ্ঞাটা একটু চেঞ্জ আছে। সেটা হলো যে আমি সহজ ভাষাতে বলি, এই তাপ ধারণ ক্ষমতাতে একটা বস্তুর যে তাপ ধারণ ক্ষমতা রয়েছে, সেই তাপ ধারণ ক্ষমতাতে যে পরিমাণ পানির তাপমাত্রা 1 ডিগ্রি হ্রাস বৃদ্ধি করবে, ওই পরিমাণ পানিকেই বলা হয় হলো পানি সমতা। এবার সহজ ভাষায় বলি যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি হ্রাস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, ওই পরিমাণ তাপে পানির যে পরিমাণ ভরকে 1 ডিগ্রি তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা যায়, ওই পরিমাণ ভরকে বলা হয় হলো পানি সমতা বা ওয়াটার ইকুইভ্যালেন্ট বা পানি সম। তো পানি সম ফর্মুলাও হচ্ছে এরকম, পানির ভর ইকুয়াল টু এমএস, একই ফর্মুলা। এটা কিন্তু খুব দরকার হবে ক্যালোরিমিটার অঙ্ক করার জন্য, ক্যালোরিমিটারের অঙ্ক করার জন্য বিশেষ করে খুবই দরকার হবে এই জিনিসটা। এরপরে আমরা যে সংজ্ঞাটি জানবো সেটা হলো সুপ্ত তাপ কি। সুপ্ত তাপ হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা পরিবর্তন না করে জাস্ট অবস্থা পরিবর্তন করা হবে, তাকে বলা হয় হলো সুপ্ত তাপ। বস্তুর অবস্থার পরিবর্তন করবে, এক অবস্থা থেকে আরেক অবস্থানে যাবে। যেমন আমরা জানি পানি 3 অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। মনে করো কোনো একটা কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হচ্ছে, কিন্তু ওই কঠিন পদার্থের থেকে তরল পদার্থে পরিণত হওয়ার জন্য তাপমাত্রা পরিবর্তন করা দরকার হচ্ছে না। তো এই অবস্থা থেকে বলা হবে সুপ্ত তাপ, অর্থাৎ তাপমাত্রাটা স্থির থাকবে। যেমন আমরা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলতে পারি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে পরিণত করা। এইরকম। তো সুপ্ত তাপ সম্পর্কে সুপ্ত তাপটাকে আশা করি বুঝতে পারছেন। এখন আমরা জানবো যে আপেক্ষিক সুপ্ত তাপ কি। খুব সহজ আপেক্ষিক সুপ্ত তাপ, একই সঙ্গে জাস্ট ভরটা আসবে এখানে, যে এক একক ভরে কোনো বস্তুর তাপমাত্রা স্থির রেখে তার অবস্থার পরিবর্তন করার জন্য যে পরিমাণ বস্তুটিকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয়, ওই পরিমাণ তাপকেই বলা হয় হলো আপেক্ষিক সুপ্ত তাপ। অর্থাৎ আমরা যদি বলি যে m ভরের কোনো বস্তুর মনে করুন টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্দিষ্ট আমরা বললাম টি স্থির, m ভরের কোনো বস্তুর তাপমাত্রা স্থির রেখে m ভরের কোনো বস্তুকে এক অবস্থা থেকে আরেক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ তাপ বর্জন করতে হবে, তাকে বলা হয় হলো আপেক্ষিক সুপ্ত তাপ। মনে করি টি স্থির আছে, স্থির তাপমাত্রা স্থির, m ভরে কোনো বস্তুকে এক অবস্থা থেকে তাপমাত্রা টি স্থির রেখে m ভরে কোনো বস্তুকে এক অবস্থা থেকে আরেক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বস্তুটিকে কি পরিমাণ তাপ গ্রহণ অথবা বর্জন করতে হয়। তাহলে অতএব এক একক ভরের বস্তুটিকে এক অবস্থা থেকে আরেক অবস্থানে যাওয়ার জন্য তাপ গ্রহণ বা বর্জন করতে হয় Q/m। আমি এখানে কথা লিখলাম না, বুঝে নাও। মনে করো আমি লিখেছি টিকে স্থির রেখে m ভরের কোনো বস্তুকে এক অবস্থা থেকে আরেক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বস্তুটিকে তাপ গ্রহণ বা বর্জন করতে কি পরিমাণ। অতএব এক একক ভরের বস্তুর তাপমাত্রা স্থির রেখে এক অবস্থা থেকে আরেক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তাপ গ্রহণ বা বর্জন করতে হয় Q/m পরিমাণ। আর সংজ্ঞা অনুসারে বলা হচ্ছে যে তাপমাত্রা স্থির রেখে এক একক ভরে কোনো বস্তুকে এক অবস্থা থেকে আরেক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে তাপের প্রয়োজন হয়, যেই তাপ গ্রহণ বা বর্জন করতে হয় বস্তুটিকে, তাকে বলা হচ্ছে যে আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপকে L দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক সুপ্ত তাপকে আমরা L দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা এখানে বলতে পারি L = Q/m। ল্যাটেন্ট হিট, আপেক্ষিক সুপ্ত তাপটা আমরা বলছিলাম ল্যাটেন্ট হিট।
এই জন্য এল দ্বারা প্রকাশ করছি, বা আমরা এই জায়গা থেকে ফর্মুলা পেলাম এল ইকুয়াল টু কিউ ভাগ এম, বা আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু এম ইন্টু এল। এটাই হলো আপেক্ষিক সূত্রতাপ এর মাধ্যমে তাপ বের করার ফর্মুলা। কিউ হচ্ছে তাপের পরিমাণ। তো তুমি এখানে কিউ দ্বারা প্রকাশ না করে এইচ দ্বারা প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। এনিওয়ে, এখন আমরা দেখব সুপ্ত তাপের বেশ কিছু রূপ। তো প্রথমে আমরা দেখব হলো গলনের আপেক্ষিক সূত্রতাপটা কি। গলনের আপেক্ষিক সূত্রতাপের ব্যাপারটা বলার আগে আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিই। সেটা হলো যে একটা লোহাকে মনে করো তুমি গরম পানির মধ্যে রাখলাম, লোহা কি গলে যাবে? না, সহজে কিন্তু গলবে না। লোহাটাকে গলাতে হলে লোহা যে তাপমাত্রায় গলা শুরু করবে, প্রথমে লোহার তাপমাত্রাটাকে সেই তাপমাত্রায় নিয়ে যেতে হবে, তারপরে কিন্তু লোহা কিন্তু গলতে থাকবে। অর্থাৎ প্রত্যেকটি বস্তুরই একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা রয়েছে, যে তাপমাত্রায় আসলে বস্তুটি গলে যায়। তো গলনের আপেক্ষিক সূত্রতাপটা হচ্ছে যে এক একক ভরের কোনো বস্তু যে তাপমাত্রায় গলে যায় সেই তাপমাত্রা স্থির রেখে বস্তুটিকে কঠিন অবস্থা থেকে গলন্ত অবস্থায় নিয়ে আসতে বা গলন্ত অবস্থা থেকে কঠিন অবস্থায় নিয়ে যেতে বস্তুটিকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয় তাকেই বলা হয় হলো গলনের আপেক্ষিক সূত্রতাপ। দেখো আমরা সূত্রতাপের মেইন ফর্মুলা পেয়েছি এল ইকুয়াল টু কিউ ভাগ এম, সরি এটা আপেক্ষিক সূত্রতাপের সংজ্ঞা, এই ফর্মুলা। তো এখান থেকে আমরা বলতে পারি যে এল এফ ইকুয়াল টু কিউ ভাগ এম। এল এফ এটা হচ্ছে গলনের সূত্রতাপ এর সিম্বল, এল এফ দ্বারা গলনের সূত্রতাপকে প্রকাশ করা হয়। তো গলনের সূত্রতাপের গলনের আপেক্ষিক সূত্রতাপ, গলনের সূত্রতাপ নয়, গলনের আপেক্ষিক সূত্রতাপ। তো এই গলনের আপেক্ষিক সূত্রতাপের একদম সহজে একটা সংজ্ঞা দিয়ে এই উদাহরণ দিতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে পানিতে পরিণত করা হচ্ছে, যে কারণ বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড আসলে বরফ হচ্ছে গলা শুরু করে। এবার আমরা দেখব যে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। বাষ্পীভবন হচ্ছে যে দেখা যাবে যে যখন কোনো একটা কঠিন বস্তুকে, যেমন লোহাকে তুমি যখন তাপ তাপ দিতে থাকবা, লোহা একটা নির্দিষ্ট তাপ গ্রহণ করার পরে লোহার তাপমাত্রা যখন লোহার গলনাঙ্কের তাপমাত্রা চলে যাবে তখন লোহা গলে যাবে, গলে তরল হয়ে যাবে। এরপরেও তুমি যদি তাপ দেওয়া অব্যাহত রাখো তাহলে দেখা যাবে যে লোহার তাপমাত্রা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যাবে লোহার ওই যে গলন্ত যে লোহাটা ওটা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, অর্থাৎ ফুটতে থাকবে। লোহা যখনই ফুটতে থাকবে, লোহার ওই তরল লোহা যখনই ফুটতে থাকবে তখনই সে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। যে তাপমাত্রায় লোহা ফুটতে থাকবে বা যে কোনো বস্তু ফুটতে থাকে তাকে বলে স্ফুটনাঙ্ক। এটা আশা করি সবাই জানো। বা সহজ ভাষায় বলি, যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ ফুটতে থাকে এবং বাষ্পে পরিণত হওয়া শুরু করে সেই তাপমাত্রাটাকে আমরা বলি হলো স্ফুটনাঙ্কের তাপমাত্রা। এনিওয়ে, তো এখন আসো আমাদের মেইন ফর্মুলাটা পেয়ে যাই, সেটা হলো যে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ কি। এক একক ভরের কোনো বস্তু যে তাপমাত্রায় ফুটতে থাকে বা বাষ্পে পরিণত হওয়া শুরু করে সেই তাপমাত্রা স্থির রেখে বস্তুটি তরল বস্তুটাকে বাষ্পে পরিণত করতে বা বাষ্পীয় বস্তুকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয় তাকে বলা হচ্ছে গলনের আপেক্ষিক সূত্রতাপ। আমি এখানে বস্তু না বলে যদি পদার্থ বলি তাহলে ভালো হয়, কারণ বস্তু বাষ্পে পরিণত হয়েছে কথাটা শুনতে কেমন যেন লাগে। যে এক একক ভরের কোনো পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত শুরু করে বা যে তাপমাত্রায় পদার্থটি ফুটতে শুরু করে ওই তাপমাত্রা স্থির রেখে তরল পদার্থকে কঠিন পদার্থে তরল পদার্থকে বাষ্পে অথবা বাষ্প অবস্থা থেকে তরল অবস্থাতে নিয়ে আসতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে তাকে বলা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝছো। তাহলে এই হলো মোটামুটি আমাদের সূত্রতাপ সম্পর্কে আলোচনা। তবে এখন হচ্ছে আমরা আরেকটা কথা তো লিখিনি এখানে, যে আমরা যদি আপেক্ষিক সূত্রতাপের মেন সংজ্ঞা এল ইকুয়াল টু কিউ বাই এম, বাষ্পীভবনের ক্ষেত্রে এল ভি ইকুয়াল টু কিউ বাই এম হবে। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখি, এটা গলনের আপেক্ষিক সূত্রতাপ। তো এই জায়গা থেকে আসে কিউ ইকুয়াল টু তাপ বের করার জন্য এম এল এফ,
আর বাষ্পীভবনের সূত্রটা LV ইকুয়াল টু কিউ ভাগ এম, বা এই জায়গা থেকে আসে হলো কিউ ইকুয়াল টু এম ইন্টু এলভি। এইগুলো মোটামুটি আমাদের সূত্রতা সম্পর্কে আলোচনা। এখন আমরা সূত্রতা সম্পর্কে মোটামুটি ক্যালোরিমিতির অঙ্ক করার জন্য যে সংজ্ঞাগুলো জানা দরকার ছিল আমরা জেনে গেছি। তো ক্যালোরিমিতির অঙ্কে যাওয়ার আগে আমরা কয়েকটা সিম্পল কিছু অঙ্ক করে ফেলি, তারপর আমরা ক্যালোরিমিতি অঙ্কে যাবো ইনশাআল্লাহ। তো বোর্ডে 3টা ম্যাথ দেখতে পাচ্ছ, তো আমরা প্রথমেই এই 3টা ম্যাথ সলিউশন করবো ইনশাআল্লাহ। প্রথম অঙ্কটা দেখো, কথা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 5 কেজি বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 5 কেজি বাষ্প পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে। তো আমরা দেখি যে আসলে প্রথম অঙ্কটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। এক্সাম্পল হিসেবে বলছি, মনে করো যে তোমার বাড়িতে যে গ্যাসের চুলা রয়েছে, সেই গ্যাসের চুলার উপরে একটা কড়াই নিলাম, কড়াইয়ের উপরে তুমি একটা বরফ, অনেক বড় একটা বরফের ডানা রাখো। মনে করো সেই বরফের ওজন 5 কেজি, 5 কেজির জন্য একটা বরফ রাখো। এবার তুমি চুলাটা জ্বালিয়ে দিলা। বরফ কি সাথে সাথে করে যাবে? বরফ গলার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হবে, কয়েকটা ধাপে বরফটা গলে যাবে। আবার বরফ গলার পর দেখা যাবে যে কড়াই ফাঁকা হয়ে গেছে, একটা সময় পর দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পর কড়াইতে আর কোনো বরফের চিহ্ন নাই, কোনো পানি নাই, কড়াইগুলো শুকিয়ে গেছে। হবে না এরকম? যদি মনে হয় হবে না, তাহলে টেস্ট করে দেখতে পারো। ফ্রিজ থেকে কয়েক টুকরা বরফ নিয়ে কড়ার উপর দিয়ে গ্যাসের চুলাটা অন করে দিবা। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে দেখবা তুমি বরফের কোনো দানাও খুঁজে পাবে না, পানিও থাকবে না, সব উড়ে যাবে বাতাসে। কি ঘটনা ঘটে একটু দেখি। একটা বরফের টুকরাকে যখন একটা তাপ দেওয়া হয় বরফের টুকরাকে, সে বরফটা কি কঠিন, একটু খেয়াল করে দেখো, কঠিন অবস্থা থেকে তোমাকে বাষ্পীয় অবস্থানে নিয়ে যেতে হচ্ছে। তাহলে এখানে অবস্থার একবারে কঠিন থেকে সরাসরি কি বাষ্পে চলে যাবে? না, সরাসরি বাষ্পে যেতে পারবে না। বরফ কখনোই কঠিন থেকে সরাসরি বাষ্পে যেতে পারে না। কঠিন থেকে তাকে আগে তরলে যেতে হবে, তরল থেকে তারপর বাষ্পে যাবে। তাহলে এখন বরফের টেম্পারেচার আছে হলো -10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন বরফকে প্রথম স্টেপে বরফকে গলিয়ে আগে পানিতে তুলবে, কারণ বরফ হচ্ছে বরফ থেকে একবার সরাসরি বাষ্প হতে পারবে না। আগে বরফ থেকে তোমাকে পানিতে নিয়ে আসতে হবে, পানি থেকে তারপরে নিয়ে আসতে হবে বাষ্পে। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফকে পানিতে পরিণত করতে হবে। তার মানে বরফকে গলাতে হবে। বরফকে যদি গলাতে হয় তাহলে দেখতে হবে বরফকে গলানোর জন্য কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফটা গলবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলা শুরু করে। তার মানে ফার্স্ট স্টেপ সম্পূর্ণ, ফার্স্ট স্টেপ ছিল -10 ডিগ্রি। তো -10 ডিগ্রি থেকে এই বরফটাকে যদি বরফ থেকে যদি পানি পেতে চাই আমরা, অর্থাৎ বরফকে গলাতে চাই, তাহলে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যেতে হবে। এরপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গেলেই বরফ গলা শুরু করবে। বরফটি এখন গলে গেছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গেলে বরফ গলা শুরু করবে, গলার জন্য একটা সময় লাগবে। এই গলা শুরু করলো মানে এই শেষ, একদম গলে গেল এমন কিন্তু। বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে গেছে, একটা নির্দিষ্ট সময় পর বরফ গলা শুরু করবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, তুমি ফ্রিজ থেকে একটা বরফ বের করে নিয়ে আসবে। তো ফ্রিজ থেকে যদি বরফ বের করে নিয়ে আসো, রুমের টেম্পারেচার কত থাকে? আমরা ধরে নিই রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে রুম টেম্পারেচার। তার মানে একটা রুমের ভিতরে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। এখন একটা বরফকে যদি তুমি বাইরে থেকে বের করে নিয়ে এসো, তোমার হাতের উপর রাখো, সাথে সাথে গলে যাবে? গলে পানি হয়ে যাবে না, আস্তে 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 কি গলবে, একটা নির্দিষ্ট সময় পর গলে যাবে। এর মানে কি? এর মানেটা হচ্ছে বরফ তোমার রুমে আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তার মানে 0 থেকে বেশি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সে গলা শুরু করে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তো সে গলবেই। তার মানে হচ্ছে বরফ গলার জন্য একটা সময় দরকার হবে। তো ওই সময় কি হবে, বরফ সুপ্ত তাপজনিত কারণে বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বরফ থেকে সে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত হবে। তারপরে এবার তুমি তাপ অব্যাহত রেখেছো, তারপর বরফ কি করবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখন কিন্তু পানি হয়ে গেছে। এটা ছিল বরফ, তারপরে বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে বরফ এখন এসেছে 0 ডিগ্রি। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ থেকে হয়ে গেছে পানি। এখানে শুধু তাপ কাজ করলো কেন?
কারণ দেখো তাপমাত্রার পরিবর্তন হয়নি কিন্তু বরফ থেকে পানি মানে অবস্থার পরিবর্তন হয়েছে। এরপর দেখো এবার তুমি যদি তাপমাত্রা যদি অব্যাহত রাখো এই পানি একটা পর্যায়ে কি হবে 100°C তাপমাত্রায় যাবে। কেন 100°C তাপমাত্রা পর্যন্ত যাবে? কারণ ওই যে আমি বললাম আমাকে বাষ্প পরিণত করতে হবে। তাহলে বাষ্পীয় পানি বাষ্পীয় হয়। এখন বরফকে গলে আমরা পানি পেয়েছি, এখন এই পানিটা বাষ্পে পরিণত হতে হলে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেতে হবে? 100°C তাপমাত্রা। কারণ পানি বাষ্পে পরিণত হওয়া শুরু করে 100°C তাপমাত্রা। এখন এটা পানি আছে, 100°C তাপমাত্রা পানি আছে। এখন 100°C তাপমাত্রা থেকে তুমি এবার একে বাষ্পে মানে বাতাসে উড়িয়ে দিচ্ছ বা বায়ু তৈরি করে ফেলছো, বাষ্প তৈরি করে ফেলছো তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে। এখন এটা হলো বাষ্প। তাপমাত্রার পরিবর্তন ঘটেনি কিন্তু অবস্থা পানি থেকে বাষ্প হয়ে গেছে, বায়ু হয়ে গেছে, মানে অবস্থার পরিবর্তন ঘটেছে। এখানে একটা সূত্রতা কাজ করছে, এটা হলো বাষ্পীভবনের সূত্রতা। এনিওয়ে, তো এখানে আমরা কয়টা ধাপ দেখতে পাচ্ছেন না? 1 2 3 4 5। আমরা এখানে দেখতে পাচ্ছি 5টা ধাপ সম্পূর্ণ হয়েছে। আমরা ধরি বরফকে -10°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রায় বরফকে নিয়ে যাওয়ার জন্য বরফকে তাপ গ্রহণ করতে হয়েছে, বরফে তাপের প্রয়োজন হচ্ছে Q1। আবার 0°C তাপমাত্রায় বরফকে 0°C তাপমাত্রায় পানিতে নেওয়ার জন্য বরফকে Q2 পরিমাণ তাপ নিতে হয়েছে, তাপের দরকার হয়েছে। আবার 0°C তাপমাত্রায় পানিকে 100°C তাপমাত্রায় পানিতে পরিণত করার জন্য বরফ এর এই পানির দরকার হয়েছে Q3 পরিমাণ তাপ। আবার 100°C তাপমাত্রায় পানিকে 100°C তাপমাত্রায় বাষ্পে পরিণত করার জন্য দরকার হয়েছে হলো Q4 পরিমাণ তাপ। তাহলে ধাপ কয়টা হলো? -0 থেকে -10 থেকে 0 আর 0 থেকে এখানে আমি ভুল করলাম, আসলে 4টা ধাপ সম্পূর্ণ হয়েছে। আমি যদি এখানে 5টা ব্লক গুনছি কারণ প্রথমে একটা ব্লক এক্সট্রা করে রেখেছি, 4টা ধাপ সম্পূর্ণ হয়েছে। -0 থেকে -10 থেকে 0 একটা ধাপ, 0 থেকে আবার 0 দুইটা ধাপ, আবার 0 থেকে 100 তিনটা ধাপ, আবার 100 থেকে 100 বাষ্পে 4টা ধাপ। তার মানে আমাকে কিন্তু বলা হয়েছে যে -10°C তাপমাত্রায় 5 কেজি বরফকে 100°C তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে হবে। তাহলে টোটাল -10°C তাপমাত্রায় বরফ থেকে বাষ্পে যাওয়ার জন্য মোট তাপ কত? মোট তাপ হবে হলো Q = এই যে এই 4টা তাপের সমষ্টি, Q1 Q2 Q3 Q4। এই 4টা তাপের সমষ্টিটা হলো এখানে আমাদের মোট তাপ দরকার হবে মোট তাপের জন্য। তাহলে আমরা প্রথমে Q1 বের করব। তো Q1 বের করার জন্য বলে রাখি, যদি তাপমাত্রার পরিবর্তন ঘটে তাহলে তাপ বের করার জন্য ফর্মুলা ব্যবহার করতে হবে ms ডেল থিটা বা ডেল টি, ডেল থিটা বা ডেল টি যেটা বলেন না কেন এটা। যদি তাপমাত্রার পরিবর্তন ঘটে, তাপমাত্রার পরিবর্তন ঘটবে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে না, তাহলে ms ডেল থিটা। আর যদি তাপমাত্রার পরিবর্তন না ঘটে, জাস্ট অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে ফর্মুলা ইউজ করতে হবে ml কিউ বের করার জন্য। আমরা প্রথমে দেখি প্রথম Q1 এর জন্য কি অবস্থা হয়েছে। -10° থেকে 0°তে গেছে, তাপমাত্রার পরিবর্তন ঘটেছে, অবস্থার পরিবর্তন করেছে কি না? বরফ থেকে বরফে আছে। সো প্রথম Q1 এর জন্য আমাদের ms ডেল থিটা ফর্মুলা ইউজ করতে হবে। ms S1 দিলাম কারণ আছে ডেল থিটা প্লাস, এবার দেখি Q2 এর জন্য কি লিখেছে? তাপমাত্রা পরিবর্তন ঘটেনি, 0°C তাপমাত্রায়। এখন দেখো বরফ আছে, এবার বরফ থেকে পানিতে পরিণত করতে হবে, 0° থেকে 0° আছে কিন্তু অবস্থার পরিবর্তন করেছে। তার মানে কি Q2 এর জন্য এই ফর্মুলাটা, আর এটা কিসের জন্য? গলনের জন্য, তাই আমরা mLF বলবো, গলনের জন্য হলে mLF বলবো। এবার আসো Q3 এর জন্য আমরা লিখি, Q3 এর জন্য ফর Q3। তাহলে Q3 এর জন্য আমরা দেখতে পাচ্ছি কি 0°C তাপমাত্রা থেকে আমরা নিয়ে গেছি কোথায়? 100°C তাপমাত্রা। তাপমাত্রা পরিবর্তন ঘটেছে, অবস্থা দেখি তো না পানি আছে, তো অবস্থা পরিবর্তন ঘটেনি, শুধু তাপমাত্রা পরিবর্তন ঘটেছে। তাহলে Q3 এর জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব? ms ডেল থিটা, ms ডেল থিটা। এবার আসো আমরা Q4 এর জন্য দেখব। Q4 এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা পরিবর্তন ঘটেনি কিন্তু পানি থেকে বাষ্পে গেছে, মানে অবস্থার পরিবর্তন ঘটেছে। সো আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে, mLV ইউজ করব কারণ এটা বাষ্পীভবনের সূত্রতা। এবার আমরা কিছু না, আমরা শুধু ভ্যালুগুলো দেখব। m কত কেজি? 5 কেজি ইনটু S1, এখানে আমরা দেখব S2
তো এই S1 লিখলাম এই জন্য বরফের আপেক্ষিক তাপ, S মানে হলো আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ একটা নির্দিষ্ট আর পানির আপেক্ষিক তাপ একটা নির্দিষ্ট। তো S1 টা হচ্ছে বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ পানির আপেক্ষিক তাপের অর্ধেক। পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন বা সেন্টিগ্রেড, কেলভিন বা সেন্টিগ্রেড যেটা বলা হয়। আর বরফের হলো এর অর্ধেক, দ্যাট ইজ 2100 জুল পার কেজি পার কেলভিন। তাহলে আমরা এটা যেহেতু বরফের জন্য করছি, বরফের জন্য তাই 2100 ডেল থিটা মানে তাপমাত্রার পার্থক্য। বড় কোনটা? জিরো, জিরোটা হলো বড়, -10টা ছোট, তাহলে 0 থেকে -10 বিয়োগ প্লাস ml, m মানে 5, lf এই যে এটা তোমাকে মনে রাখতে হবে। প্রশ্ন যদি দেওয়া থাকে তো ভালো, lf এর ভ্যালু বরফের আপেক্ষিক সুপ্ত তাপ যদি দেওয়া থাকে তো ভালো, আর না দেওয়া থাকলে তোমাকে একটা ভ্যালু লিখতে হবে যেটা স্ট্যান্ডার্ড। সেটা হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 3.36 × 10⁵ জুল। এটা মনে রাখতে হবে অবশ্যই। জি, এরপর LF এটা হলো এবার কি m s2 ডেল থিটা, m হলো 5 কেজি, s2 এখন দেখো এটা কার জন্য করছি? বরফ থেকে যখন পানিতে পরিণত হয়েছে তার পরবর্তী অংশ Q3, এটা Q3 এর জন্য করছি, পানিতে পরিণত হয়ে গেছে। S এখন পানিটা বলবে 4200 তাপমাত্রার পার্থক্য 0 থেকে কোথায় নিয়েছে? 100, বড় কোনটা? 100 -0। অবশ্যই কিন্তু বড় থেকে ছোট লিখতে হবে, আগে বড়টা বড় তাপমাত্রা তারপর ছোট তাপমাত্রা। এরপরে কি আমরা mLV, m মানে হলো 5 কেজি, LV টা নির্দিষ্ট, এটা হলো বাষ্পীভবনের সুপ্ত তাপ। যদি প্রশ্ন দেওয়া থাকে তো ভালো, যেটা দেওয়া থাকবে সেটা ব্যবহার করতে হবে, আর না দেওয়া থাকলে মনে রাখতে হবে একটা 2.25 × 10⁶ জুল। এটা হলো বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, 2.26 × 10⁶। এনিওয়ে কিচ্ছু না, এবার এগুলো ক্যালকুলেটর ইউজ করে যোগ করে ফেলো। কোনো ভাষা টাষা কোনো কিছু লেখা দরকার নেই, জাস্ট এটা মোট তাপ, প্রথমে মোট তাপ লিখে এইভাবে করলে কোনো সমস্যা নেই। এই চিত্র ড্র না করতে হবে, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলেছি। এখন আসলে আমরা পরের যে অঙ্কটা রয়েছে আমরা সেই অঙ্কটা করবো ইনশাআল্লাহ। পরের অঙ্কটা পারবা, উল্টা কাজ করতে হবে এবার। আমার মনে হয় পরের অঙ্ক নিজেরাই পারবা, তারপরে জাস্ট আমি একটু দেখাই দিই। এখন আমাদের উল্টা কাজ করতে হবে, জাস্ট কিচ্ছু না, তীর চিহ্নটাকে বদলে দেব। আর উল্টা ঘটনা বলবো, এটাকে বলবো Q1, এটাকে বলবো Q2, এটাকে বলবো Q3, এটা Q4। 2 নাম্বার ম্যাথটাতে উল্টা ঘটনার কথা বলা হচ্ছে। 2 কেজি তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2 কেজি বাষ্পকে -2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2 কেজি বরফে পরিণত করতে কত তাপ বর্জন করতে হবে? আগে কিন্তু গ্রহণ করেছে আর এখন বর্জন করেছে। কারণ বাষ্প থেকে তোমাকে যদি বরফে নিয়ে আসতে, এবং পানিকে যদি বরফে পরিণত করতে হয়, পানির তাপমাত্রা কমাতে হবে, মানে পানিকে তাপ ছেড়ে দিতে হবে, তাহলে পানি বরফে পরিণত হবে। এনিওয়ে, তাহলে এখন আসো আমরা তাহলে করে ফেলি। মোট তাপ ইকুয়াল টু এই সব তাপের সমষ্টি Q1, Q2, Q3, Q4। প্রথমে কি হবে? বাষ্প থেকে পানিতে পরিণত হবে, কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটবে না। আমি খুব বেশি ব্যাখ্যা করছি না, আগের অঙ্কটার মধ্যে জাস্ট উল্টা ঘটনা। তার মানে ফর্মুলা হচ্ছে ml, বাট এখানে আমরা কি লিখবো? V লিখবো, কিন্তু বাষ্পীভবনের সূত্রটা। এরপরে Q2 এর জন্য কি হবে? পানি থেকে পানি থাকলে জাস্ট তাপমাত্রা পরিবর্তন করবে, দ্যাট মিন্স ms1 ডেল থিটা, এটাকে আমরা 1 ধরি আপেক্ষিক তাপ। এরপরে কি ঘটনা? আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফে পরিণত হবে, দ্যাট মিন্স অবস্থার পরিবর্তন ঘটবে বাট তাপমাত্রা পরিবর্তন ঘটবে না। সো mlf, যেহেতু এটা বাষ্পীভবন না, এটা বরফ গলনের সূত্রটা। এরপরে হচ্ছে এখন এখানে আছে, এখন 0 থেকে -10 এর তাপমাত্রা পরিবর্তন ঘটেছে। সো আমরা এই ফর্মুলা ইউজ করব কি করে জন্য ms2 ডেল থিটা। কিছু না, শুধু এখানে ভ্যালুগুলো লিখতে হবে। m এর ভ্যালু 2 কেজি,
এল এফ প্রশ্ন না দেওয়া থাকলে এই যে বললাম 2.26 ইন্টু 10⁶ প্লাস এম এর ভ্যালু 2 কেজি, এস ওয়ান এর ভ্যালু 4200। এবার ডেল থিটার ভ্যালু 100 থেকে কোথায় জিরোতে নিতে হবে, সো 100 মাইনাস 0 প্লাস, তারপর আবার হচ্ছে এম এল এফ মানে 2 ইন্টু এল এফ প্রশ্ন না দেওয়া থাকলে মনে রাখতে হবে 3.36 ইন্টু 10⁵ প্লাস এখানে এম হচ্ছে 2 কেজি, এস টু হলো 2100, ডেল থিটা 0 থেকে মাইনাস, এখন 10 না কিন্তু এখন কত 2, 0 থেকে -2 তে নিতে হবে। তার মানে তাপমাত্রা পার্থক্য হচ্ছে বড় কোনটা 0 থেকে -2, কিছুই না। এবার ক্যালকুলেটর ব্যবহার করো তাহলে হয়ে যাবে। সো বি কেয়ারফুল, মাইনাস থাকলে অবশ্যই এর আগে কিন্তু মাইনাস দিতে হবে। এনিওয়ে 3 নাম্বার অঙ্কটা না করতে পারো খুব সহজ। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 কেজি পানিকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত করতে হবে। এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 কেজি পানিতে পরিণত করতে হবে। তার মানে বাষ্পে যাওয়ার কোনো দরকার নেই। এবার বলেছে তোমাকে বাষ্পে যেতে হবে না, আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেডও যেতে হবে না, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত যাবে, খুব সহজ। আমার এখানে 0 ডিগ্রি এটাও দরকার না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, তাপমাত্রা রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি থেকে বরফ রয়েছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ রয়েছে না, আবার বরফও না হয়, আরো সহজ করে দিয়েছি তোমাকে, পানি আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 কেজি পানিতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আসলে পানি দিয়ে খুব সহজ হয়ে যায়, বরফ দিয়ে করি। বরফ দিয়ে করি, বরফ দিয়ে করবো। আচ্ছা, তো এখানে 3টা অবস্থা আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি তোমাকে 30 ডিগ্রিতে তাপমাত্রা দিতে হয়, 0 থেকে 30 চলবে, তাহলে কি হবে, প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত হবে, তারপর এই পানি আবার কি হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্প পানিতে পরিণত হবে। তার মধ্যে প্রথমে বরফ থেকে পানিতে নিয়ে যাওয়ার জন্য Q1 তাপ, আর 0 থেকে 30 নিয়ে যাওয়ার জন্য Q2 তাপ। তার মধ্যে মোট, এক্ষেত্রে মোট তাপ ইকুয়াল টু Q1 প্লাস Q2, খুব সহজ। তাপমাত্রা পরিবর্তন হয়নি, অবস্থার পরিবর্তন, দ্যাট মিন্স ml f, কিন্তু বরফ গলনের সূত্র তাপ, প্লাস তাপমাত্রা পরিবর্তন হয়েছে ms ডেল থিটা, m এর ভ্যালু 2, l f এর ভ্যালু 3.36 ইন্টু 10⁵ প্লাস m এর ভ্যালু 2, s এর ভ্যালু 4200 ইন্টু ডেল থিটা, তাপমাত্রা পার্থক্য হচ্ছে 30 মাইনাস 0। ক্যালকুলেটর ইউজ করতে হবে, ক্যালকুলেটর ইউজ করে পেয়ে যাবে। খুব সহজ অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো একটু কষ্ট করে করে ফেলবা। আমরা নেক্সট ক্লাসে ক্যালোরিমিটার টাইপের অঙ্কগুলো করবো ইনশাআল্লাহ। ক্যালোরিমিটার সম্পর্কে আলোচনা করবো এবং ক্যালোরিমিটার টাইপের ম্যাথগুলো করবো ইনশাআল্লাহ। আজকের আমাদের ক্লাস এতটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।